বারুইপুরের এসডিও অফিস চত্বরে শনিবার যেন একসঙ্গে দেখা গেল দুই ভিন্ন রাজনৈতিক ছবি। একদিকে লড়াই করে ফিরে আসা এক নির্দল প্রার্থী, অন্যদিকে শক্তি প্রদর্শনে আত্মবিশ্বাসী এক আঞ্চলিক নেতা। মনোনয়নের দিন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং স্পষ্ট হয়ে উঠল রাজনৈতিক বার্তা, কৌশল এবং অবস্থান। সোনারপুর দক্ষিণের রাজন্না হালদারের মাটির মানুষের ইমেজ গড়ে তোলার চেষ্টা যেমন নজর কাড়ল, তেমনি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর মিছিল দেখালো সংগঠনের শক্তি ও রাজনৈতিক আত্মবিশ্বাস। নির্বাচন যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই লড়াই শুধু ভোটের নয়, বরং ভাবনারও। প্রথমে আসা যাক সোনারপুর দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদারের কথায়। মনোনয়নের প্রথম দিনেই সমস্যায় পড়েছিলেন তিনি। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দিতে পারেননি, কিন্তু সেখানেই থেমে থাকেননি। রাতারাতি সমস্যা মিটিয়ে পরের দিন ফের নতুন উদ্যমে বারুইপুরের এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। এই প্রত্যাবর্তন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করা নয়, বরং রাজনৈতিক বার্তাও স্পষ্ট। লড়াই থেকে সরে দাঁড়ানোর মানুষ নন তিনি। প্রথমবার এসেই যদি মানুষ বলে, আমাদেরকে আঙুল তুলে বলে যে তুমি প্রথমবার বলছো, এটা তো নেতারা বলেই। আমি একটাই কথা বলবো, আমরা যারা নতুন কাজ করার ময়দানে নেমেছি তারা প্রত্যেকেই যুব সমাজ থেকে উঠে আসা মানুষ। আমাদের মধ্যে করার খিদে রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিভা সম্পন্ন শব্দটা উচ্চারণ করব না, কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। তাই আমরা কোনো তারকা নই যে হাতে সানস্ক্রিন মেখে কিংবা স্যানিটাইজার মেখে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম, অবশ্যই ছিলাম। প্রত্যেকের পাস্ট হিস্ট্রি রয়েছে এখানে। আপনারা যারা রয়েছেন বা আমার পাশে যারা রয়েছে, সবারই কিছু না কিছু পাস্ট হিস্ট্রি থাকে। আমি অনেকে ইন্দিরা গান্ধীকে দেখে রাজনীতির ময়দানে এসেছে, আমার বাবারা, তারা স্বচক্ষে দেখেছে। আমি ইন্দিরা গান্ধীকে স্বচক্ষে দেখিনি, কিন্তু তবুও আমি ইন্দিরা গান্ধীর মনোভাবকে বিশ্বাস করি। আর আমি যাকে স্বচক্ষে দেখেছিলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম মানসিকতার মানুষও বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম মিথ্যে ছিল সেই সময় যখন উনি শুরু করেছিলেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, বা তৃণমূল কংগ্রেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু আমি যে উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম, সেই উদ্দেশ্য কখনোই কোনো ছোট অসৎ উদ্দেশ্য ছিল না। যেই কারণে আরজি করের ঘটনার পর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছি। সেটা কর্মসংস্থান বিষয় হোক, এসএসসির বিষয় হোক, সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয় হোক, বিভিন্ন বিষয়, নারী সুরক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। তা এটা তো অবশ্যই অস্বীকার করার তো জায়গা নেই। আমি কেন অস্বীকার করতে যাব? আমি ছিলাম, কিন্তু যদি অবশ্যই অসতের সঙ্গে আপোষ করা যায় না। আর অসতের সঙ্গে আপোষ করিনি বলেই আমি দূরে সরে এসেছি। এবং আমি নিজে মনে করি আমি গর্বিত, আমার বাবা মার চোখে আমি চোখ রেখে কথা বলতে পারি এই কারণে যে আমি অসতের সঙ্গে আপোষ করি। সব মিলিয়ে রাজন্না হালদার নিজেকে একজন বিকল্প কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে চাইছেন, যেখানে মূল ভরসা সততা, আদর্শ এবং সাধারণ মানুষের ইস্যু। এবার আসা যাক ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গে। মনোনয়নের দিন তিনি শুধু একটি ফর্ম জমা দেননি, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। ভাঙড় থেকে বারুইপুর পর্যন্ত দীর্ঘ মিছিল করে সমর্থকদের সঙ্গে নিয়ে এসডিও অফিসে পৌঁছন তিনি। এই শোভাযাত্রা কার্যত দেখিয়ে দেয় মাঠে তার সংগঠন কতটা সক্রিয় এবং আত্মবিশ্বাসী। এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার পর তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তিনি মনে করিয়ে দেন 2021 সালে মানুষের ভোটে বিধানসভায় পৌঁছেছিলেন এবং গত 5 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার দাবি, এবার মানুষের সমর্থন আরও বেড়েছে। 2026 সালের নির্বাচন নিয়ে তার বক্তব্য, এবারের লড়াই আগের তুলনায় সহজ, কারণ বিরোধীরা বিভক্ত এবং মানুষ সেই বাস্তবতা বুঝতে পারছে। তবে শুধু নির্বাচনী সমীকরণ নয়, সাম্প্রতিক বিতর্ক নিয়েও সরব হয়েছেন নওশাদ। তার বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ যা সম্পূর্ণ ভিত্তিহীন। 2021-এ মানুষের ভোট নিয়ে বিধানসভায় গিয়েছি, 5 বছর ধরে বিধানসভায় অ্যাক্টিভিটি করেছি। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে নমিনেশন জমা করেছি। 4 মে বিজয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। অবশ্যই 2021-এর টাফ লড়াই ছিল, এটা 2026 লড়াইটা অনেক কম। সেই সময় নতুন দল, আবার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল। এখন বিজেপি তৃণমূল যে আলাদা নয়, ভাঙড় সব রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আর আইএসএফ সম্পর্কে, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল যে তৈরি হয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, ওবিসি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঠে ময়দানে এসে, তিলোত্তমা থেকে শুরু করে তামান্নার খুনের বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই করছে, মানুষ বুঝে গিয়েছে আইএসএফকে কেন গ্রহণ করতে হবে। সুতরাং এবারে ডবল মার্জিন পাচ্ছি। কালে চোখে কী ঘটনা হয়েছে বলেন? কী ঘটনা হয়েছে? আপনাদের কাছে কী ফুটে যাচ্ছে? শুরুতে গা মাসালে হবে না। আমরা চাই বিডিও অফিসের মধ্যে একটা মানুষ ঢুকে ডিস্টার্ব করেছে, একটা ভিডিও দেখানো হোক। কি কার ক্ষতি হয়েছে? ভিডিও ফুটেজ দেখানো।
অনেকে বলছে আমাদের বিচারক স্যারেদেরকে পানীয় জল দেওয়া হয় না, চা বিস্কুট দেওয়া হয় না। আমি মনে করি এটা তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক। আমিও জানতে চাই ভিডিও অফিসের প্রিমিসেসের মধ্যে কারা কোথায় ছিল, কারা বসে কি প্রোটেস্ট করছিল এবং তারা দীর্ঘক্ষণ কেন প্রোটেস্ট করছিল সেটাও জানতে হবে। সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। যতটুকু জানতে পেরেছি ওখানকার আধিকারিকরা 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলা হবে। ওখানকার ডিমান্ড ছিল যে আমাদের এই দুরবস্থা আমরা কীভাবে কাটিয়ে উঠবো, আমাদেরকে একটা রাস্তা বলা হোক। আধিকারিকরা নাকি বেরিয়ে এসে বারবার বলেছে একটু দাঁড়াও, এই হবে, একটু দাঁড়াও, ওই হবে, এই করতে করতে দুপুরের প্রোগ্রাম রাত পর্যন্ত টেনেছে। আর তারপরে কোনো ধরনের নির্বিচারে শান্তিপূর্ণ একটা অবস্থানকে লাঠি চার্জ করে মহিলা পুরুষ নির্বিচারে, এবং এটা অভিযোগ ভিডিওর গাড়িতে সাধারণ মানুষ। এছাড়াও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, সাধারণ মানুষের দাবি দীর্ঘ সময় ধরে শোনা হয়নি, বরং পরে লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীরাও আহত হয়েছেন বলে দাবি। নওশাদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং মিডিয়ার কাছেও আবেদন করেছেন যাচাই না করে কোনো তথ্য প্রচার না করতে। সব মিলিয়ে নওশাদ সিদ্দিকীর প্রচারে যেমন সংগঠনের শক্তি দেখা যাচ্ছে, তেমনি রাজনৈতিক বক্তব্যে উঠে আসছে সরাসরি চ্যালেঞ্জ ও আত্মবিশ্বাস, যা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে মনোনয়নের দিনই স্পষ্ট, এই নির্বাচনে লড়াই হবে শুধু সংখ্যার নয়, বরং ভাবনা, কৌশল আর মানুষের আস্থার। এখন দেখার এই বার্তাগুলো কতটা পৌঁছয় ভোটারদের কাছে, আর শেষমেশ রায় দেয় কে? মানুষই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।